স্বাগত সবাইকে আর স্পেশাল এডুকেয়ারে। আজকে চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড প্যাডাগজির ম্যারাথন ক্লাস নাম্বার 1। আজকের ক্লাসে আমরা চাইল্ড ডেভেলপমেন্ট বা শিশুর বিকাশ, তোমাদের আগের ভিডিওতেই আমি ভালো করে বুঝিয়ে দিয়েছিলাম যে আমরা বাংলা টার্মগুলোর পাশাপাশি সাইকোলজির যে বিভিন্ন টার্মগুলো হয়, যেরকম ডেভেলপমেন্ট, বিকাশ, যেরকম পরিপক্কতা, যেরকম গ্রোথ, এই সাইকোলজির বিভিন্ন টার্মগুলো আমরা বাংলার পাশাপাশি ইংরেজিটাও বলবো। কেন বলবো? কারণ আমাদের পরীক্ষায় এই ইংরেজি টার্মগুলোই অনেক অনেক হেল্প করবে ভালো স্কোর করার জন্য, পরীক্ষার কোশ্চেন পেপার সলভ করার জন্য। বোঝা গেল? তাই আমরা ইংরেজি টার্মও বলবো। আগের ভিডিওতেই আমরা ভালোভাবে এই বিষয়গুলো বুঝিয়ে নিয়েছিলাম। তো তোমাদের চাইল্ড ডেভেলপমেন্ট বা বিকাশের প্রথম আজকে ম্যারাথন ক্লাস। তো যারা আমাদের চ্যানেল আর স্পেশাল এডুকেয়ারে প্রথমবার এসেছো তাদের বলবো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, কেননা এই চ্যানেলে কিন্তু প্রতিনিয়ত তুমি শিশু মনস্তত্ত্বের একদম কনসেপচুয়াল ক্লাস পাবে, এবং আপার প্রাইমারি টেটের যে বাকি পেপারসগুলো হয়, যেরকম ল্যাঙ্গুয়েজ 1, ল্যাঙ্গুয়েজ 2, সোশ্যাল স্টাডিজ, ম্যাথ অ্যান্ড সায়েন্স, এই সমস্ত ক্লাস তোমরা আমাদের ইউটিউব চ্যানেল আর স্পেশাল এডুকেয়ারে পেয়ে যাবে। তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দাও, যাতে পরবর্তী ক্লাসের আপডেট সবার আগে তোমার কাছে পৌঁছে যায়। তো দেখো আজকের ক্লাসে কি বলেছে। ক্লাসে বলেছে বিকাশ একটি ধারাবাহিক প্রক্রিয়া। বিকাশ কি? একটি ধারাবাহিক প্রক্রিয়া, যা শুধু পরিমাণগত পরিবর্তন, যেমন উচ্চতা বা ওজন বৃদ্ধি নয়, বরং গুণগত পরিবর্তন, যেমন চিন্তা করা, আবেগ, আচরণের পরিবর্তনকে অন্তর্ভুক্ত করে। অর্থাৎ এই কথাটির মাধ্যমে কি বোঝাতে চেয়েছে? এই কথাটির মাধ্যমে বোঝাতে চেয়েছে বিকাশ শুধু পরিমাণগত পরিবর্তন নয়। অর্থাৎ বিকাশ বলতে পরিমাণগত, এই ধরো এই যে একটা শিশু, এই যে একটা আমি ছবি আঁকছি, এটা ধরো একটা ছেলে, আর এই যে এটাও একটা ছেলে। এখানে আমি দুটো ছেলের ছবি আঁকছি। দেখে বলো তো দুটো ছেলের মধ্যে কোন ছেলেটার সব থেকে বড় দেখতে, কোন ছেলেটার বৃদ্ধি ভালো হয়েছে? অবশ্যই এটা 1 নম্বর, এটা 2 নম্বর। অবশ্যই 2 নম্বরে থাকা ছেলেটির বৃদ্ধি ভালো হয়েছে, অর্থাৎ গ্রোথ ভালো হয়েছে এই ছেলেটার। কিন্তু বিকাশ বলতে যে শুধু আমরা এই ছেলেটাকেই ভালো বলবো যে এই ছেলেটারই ভালো বিকাশ হয়েছে, এই ছেলেটার ভালো বিকাশ হয়নি, সেটা কিন্তু নয়। কেন নয়? বিকাশ বলতে শুধু এই শারীরিক পরিবর্তনকে বোঝাবে না। বিকাশ বলতে শারীরিক পরিবর্তনের পাশাপাশি আরও কি থাকবে? আরও থাকবে গুণগত পরিবর্তন। গুণগত পরিবর্তন কোনগুলো? যেরকম চিন্তা শক্তির বিকাশ। ধরো এই ছেলেটি ভালো চিন্তা শক্তি করতে পারে, কোনো একটি জটিল পরিস্থিতিতে আসলেও সে তার চিন্তা শক্তির মাধ্যমে সেই পরিস্থিতিটাকে সহজেই হ্যান্ডেল করতে পারে, সহজেই সেই পরিস্থিতি থেকে, জটিল পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে পারে। বোঝা গেল? এই ছেলেটির ধরো চিন্তা শক্তি বেশি আছে। তারপর কি আছে? আবেগ কন্ট্রোল করার ক্ষমতা। ইমোশনালি খুব ইমোশনকে কন্ট্রোল করতে পারে, ইমোশনকে কন্ট্রোল করে কোন সিচুয়েশনে, কোন পরিস্থিতিতে কোন কথা বলতে হবে সেটা খুব ভালো পারে এই ছেলেটা, কিন্তু এই ছেলেটা সেগুলো পারে না। তারপর আচরণগত পরিবর্তন, কোন পরিস্থিতিতে কোন ধরনের আচরণ করবে সেটা খুব ভালো পারে। এরপর ভাষার ডেভেলপমেন্ট বা কগনিটিভ ডেভেলপমেন্ট, কোন পরিস্থিতিতে কোন ভাষায় কথা বলবে সেটা খুব ভালো জানে। অর্থাৎ এই ছেলেটি হাইটে ছোট হলেও সমস্ত গুণাবলী এই ছেলেটির মধ্যে আছে, এই ছেলেটি গুণে পরিপূর্ণ। কিন্তু এই ছেলেটি হাইটে বেশি হলেও এই ছেলেটির মধ্যে কিন্তু সেরকম গুণ নেই, সেরকম বৈশিষ্ট্য নেই। তাহলে তুমি কাদের বলবে? কোন ছেলেটাকে বলবে যে কোন ছেলেটার ডেভেলপমেন্ট ভালো হয়েছে? তুমি অ্যাকুরেট ভাবে কোনোটিকেই বলতে পারবে না যে এই ছেলেটির একদম পরিপূর্ণ, একদম হোলিস্টিক ডেভেলপমেন্ট হয়েছে। কেন? কেননা এই ছেলেটির শারীরিক ডেভেলপমেন্ট হয়েছে, কিন্তু তার কগনিটিভ ডেভেলপমেন্ট, তার সোশ্যাল ডেভেলপমেন্ট ভালো হয়নি। কিন্তু এই ছেলেটির শারীরিক বিকাশ ভালো হয়েছে, কিন্তু ভালো হয়নি, সরি, এই ছেলেটির শারীরিক বিকাশ ভালো হয়নি 1 নম্বরের ছেলেটির, কিন্তু তার বাকি ডেভেলপমেন্টগুলো ভালো হয়েছে। তাই আমরা কি বলবো? তাই আমরা যদি বিকাশকে বোঝাতে চাই, বিকাশকে যদি আমরা এই সার্কেলটাকে যদি আমরা এই সার্কেলের মধ্যে বিকাশের সব বৈশিষ্ট্যগুলোকে রাখতে চাই, তাহলে আমরা কি বলবো? কগনিটিভ ডেভেলপমেন্ট হতে হবে, অর্থাৎ তার বৌদ্ধিক বিকাশ, তার বুদ্ধির বিকাশ ভালো হতে হবে। যার বুদ্ধির বিকাশ ভালো হলে সে ভালো তর্ক দিতে পারবে, ভালো চিন্তা শক্তি
তার ডেভেলপমেন্ট হবে। এরপর ইমোশনাল ডেভেলপমেন্ট হতে হবে। এই সিতে কগনিটিভ ডেভেলপমেন্ট দিয়ে দিলাম, দেখো ইতে ইমোশনাল ডেভেলপমেন্ট দিয়ে দিলাম, এসতে সোশ্যাল ডেভেলপমেন্ট দিয়ে দিলাম। তার সামাজিক বিকাশও ভালো হতে হবে এবং তার ফিজিক্যাল ডেভেলপমেন্টও ভালো হতে হবে। দেখো সোশ্যাল, কগনিটিভ, ইমোশনাল, ফিজিক্যাল এই সমস্ত দিক থেকে যখন সে বৃদ্ধি তার ভালো হবে, সমস্ত দিক থেকে যখন সে ভালো ডেভেলপড হবে, তখনই বলা যাবে তার হোলিস্টিক ডেভেলপমেন্ট হয়েছে, তার বৃদ্ধি ভালো হয়েছে। বোঝা গেল? অর্থাৎ বৃদ্ধি বলতে, ডেভেলপমেন্ট বলতে কি, ডেভেলপমেন্ট বলতে আমরা যে শুধু এই ফিজিক্যাল ডেভেলপমেন্টটাকে বাদ দিয়ে বাকি সবগুলোকে যদি ইনক্লুড করি তাহলেই যে আমরা সেটাকে ডেভেলপমেন্ট বলবো সেটা নয়। ভালো ডেভেলপমেন্ট হয়নি সেটা। ডেভেলপমেন্ট হতে গেলে আমাদের ফিজিক্যাল ডেভেলপমেন্টকেও ইনক্লুড করতে হবে। অর্থাৎ আমাদের যে গ্রোথ, আমরা আগের ক্লাসে পড়েছিলাম গ্রোথ কি, গ্রোথ বলতে তোমার শারীরিক পরিবর্তন যেগুলোকে আমরা মাপতে পারবো, এই গ্রোথও কিন্তু তোমাদের ডেভেলপমেন্টেরই একটি পার্ট। ডেভেলপমেন্টের মধ্যেই গ্রোথ অন্তর্গত। গ্রোথটা কোন ডেভেলপমেন্টের মধ্যে অন্তর্গত? গ্রোথটা হচ্ছে শারীরিক ডেভেলপমেন্ট বা ফিজিক্যাল ডেভেলপমেন্টের মধ্যে অন্তর্গত। ডেভেলপমেন্ট কত দিক থেকে হতে পারে? ফিজিক্যাল দিক থেকে হতে পারে। যেটা এই যে এই ছেলেটির দেখো ফিজিক্যাল ডেভেলপমেন্ট ভালো হয়েছে, তার বডি শডি খুব ভালো আছে, সে হাইটে বড়, তার শারীরিক গঠন ভালো, তাই তার কি হয়েছে? ফিজিক্যাল ডেভেলপমেন্ট ভালো হয়েছে। এই ছেলেটির কি হয়েছে? ফিজিক্যাল ডেভেলপমেন্ট দেখো ভালো হয়েছে। দেখা গেল এই ছেলেটি দেখো হাইটে একটু বড়, তাই এই ছেলেটিকে আমরা বলবো এর ফিজিক্যাল ডেভেলপমেন্ট ভালো হয়েছে। এরপর ফিজিক্যাল ডেভেলপমেন্ট ভালো হওয়ার পাশাপাশি আর কি কি ধরনের ডেভেলপমেন্ট হতে পারে? সোশ্যাল ডেভেলপমেন্ট। এই সোশ্যাল ডেভেলপমেন্ট এই ছেলেটার আবার ভালো হয়েছিল। এরপর আর কি আছে? এরপর আছে সোশ্যাল ডেভেলপমেন্টের পর ইমোশনাল ডেভেলপমেন্ট, ইমোশন কন্ট্রোল করার ক্ষমতা, আর আছে কগনিটিভ ডেভেলপমেন্ট। এই তিন ধরনের ডেভেলপমেন্ট কিন্তু এই ছেলেটার ভালো হয়েছিল। তাহলে শুধু এক ধরনের ডেভেলপমেন্ট নিয়ে যে ফিজিক্যাল ডেভেলপমেন্ট ভালো হলো বলেই যে সে ভালো বৃদ্ধি পেয়েছে, ভালো তার ভালো তার বিকাশ হয়েছে, সেটা আমরা বলবো না। আমরা কখন ভালো বিকাশ হয়েছে বলবো? যখন তার হোলিস্টিক ডেভেলপমেন্ট হবে, যখন তার 360 ডিগ্রি ডেভেলপমেন্ট ভালো হবে। 360 ডিগ্রি বা হোলিস্টিক ডেভেলপমেন্ট যখন তার ভালো হবে। এর জন্য কি করতে হবে? তার ফিজিক্যাল ডেভেলপমেন্ট যতটা গুরুত্বপূর্ণ, ইমোশনাল ডেভেলপমেন্টও ততটাই গুরুত্বপূর্ণ, কগনিটিভ ডেভেলপমেন্ট ততটাই গুরুত্বপূর্ণ, সোশ্যাল ডেভেলপমেন্ট ততটাই গুরুত্বপূর্ণ। এবার ইমোশনাল ডেভেলপমেন্ট বলতে কি? ইমোশনাল ডেভেলপমেন্ট বলতে আবেগকে বোঝাবে, আবেগগত ডেভেলপমেন্ট। কগনিটিভ ডেভেলপমেন্ট বলতে কি বোঝাবে? কগনিটিভ ডেভেলপমেন্ট বলতে বোঝাবে তার বৌদ্ধিক মানে তার মেন্টাল ডেভেলপমেন্ট কতটা হয়েছে। আর সোশ্যাল ডেভেলপমেন্ট বলতে তার সামাজিক ডেভেলপমেন্ট, যেরকম এই ছেলেটা কতটা ভালো সমাজের সাথে মিশতে পারে, সমাজের বাকি লোকজনের সাথে কিভাবে কথা বলছে, কিভাবে মিশছে, সেটা সে যত ভালো হবে তার সোশ্যাল ডেভেলপমেন্ট তত ভালো হবে। বোঝা গেল? আর ফিজিক্যাল ডেভেলপমেন্ট মানে তো শরীরের হাইট, উচ্চতা, ওজন এগুলো বৃদ্ধি পাওয়া। ক্লিয়ার? এরপর দেখো বলেছে, এই যদি আমরা ইংরেজি লাইনটা পড়ি, ইংরেজি লাইনটাতে কি বলা হয়েছে? ডেভেলপমেন্ট ইজ আ কন্টিনিউয়াস প্রসেস। ডেভেলপমেন্ট কি? একটা কন্টিনিউয়াস প্রসেস। এটা এভাবে নয় যে এভাবে উঠছে আবার এভাবে থেমে যাচ্ছে, আবার উঠছে আবার থেমে যাচ্ছে, আবার উঠছে আবার থেমে যাচ্ছে, এভাবে নয়। ডেভেলপমেন্ট কি? এইভাবে কন্টিনিউয়াস প্রসেস। তুমি এটাকে ধরতেই পারবে না যে কোন স্টেজে কতটা ডেভেলপমেন্ট হয়েছে। ডেভেলপমেন্ট একটা কন্টিনিউয়াস প্রসেস। কিন্তু এখানেও একটা ডিবেটস আছে। কি ডিবেটস? তোমাদের জেন পিয়াজের থিওরি আমরা যখন পড়বো, আর 2-3টা ক্লাস পরেই আমরা জেন পিয়াজের থিওরি পড়বো, যদি বলা থাকে অ্যাকর্ডিং টু জেন পিয়াজে বা জেন পিয়াজের মতে ডেভেলপমেন্ট কি, তাহলে তোমরা বলবে জেন পিয়াজের মতে ডেভেলপমেন্ট হচ্ছে ডিসকন্টিনিউয়াস প্রসেস। কারণ জেন পিয়াজে কিন্তু ডেভেলপমেন্টকে স্টেজে ভাগ করেছে, যেরকম এই স্টেজে এতটা ডেভেলপমেন্ট হবে, এই স্টেজে এতটা ডেভেলপমেন্ট হবে। জেন পিয়াজের ডেভেলপমেন্টে কয়টি স্টেজ? মোট 4টি স্টেজ, এবং 1, 2, 3, 4 এভাবে 4টি স্টেজে ভাগ করেছে। এবং 4টি স্টেজে কোন কোন বৈশিষ্ট্যগুলি হবে সেগুলো সে পরিষ্কার বলে দিয়েছে। কিন্তু আবার ভাইগোটস্কির কথা যদি বলি, ভাইগোটস্কি কিন্তু আবার জেন পিয়াজের মতো স্টেজে ভাগ করে নিয়ে সে কন্টিনিউয়াস প্রসেস বলেছে। এটা একটা ডিবেটস আছে, এটা আমরা পরের 2-3টে ক্লাস পরেই যখন আমরা জেন পিয়াজের থিওরি পড়বো তখন ভালোভাবে বিস্তারিত আলোচনা করব। যদি বেসিক বলে যে কারণ কোনো সাইকোলজিস্ট বা কোনো মনোবিজ্ঞানীর নাম না বলে যদি শুধু বলে ডেভেলপমেন্ট কি বা বিকাশ একটি কি
চিরন্তর চলে থাকতে, মানে ধারাবাহিকভাবে চলা একটি প্রসেস, নাকি ডিসকন্টিনিউয়াস প্রসেস, মানে ভেঙে ভেঙে চলবে এরকম একটা প্রসেস? তাহলে কি বলবে? ডেভেলপমেন্ট একটা কন্টিনিউয়াস প্রসেস বা চিরন্তর চলা একটা প্রসেস। তারপর দেখো কি বলেছে, দ্যাট ইনক্লুডস চেঞ্জেস নট অনলি কোয়ালিটি, দ্যাট ইনক্লুডস চেঞ্জেস নট অনলি কোয়ান্টিটি, সরি কোয়ালিটি নয় কোয়ান্টিটি, এটা শুধু কোয়ান্টিটির পরিবর্তনকে ইনক্লুড করবে না। কোয়ান্টিটির পরিবর্তন কোনগুলো? যেরকম উচ্চতা বৃদ্ধি, ওজন বৃদ্ধি, এগুলো কি কোয়ান্টিটি, এগুলো আমরা মাপতে পারবো, এগুলোর বৃদ্ধিকেই আমরা ডেভেলপমেন্ট বলবো না, আমরা ডেভেলপমেন্ট বলবো বাট অলসো ইজ কোয়ালিটি, কোয়ালিটির ডেভেলপমেন্ট হওয়াকে, কোয়ালিটিরও তার মধ্যে কোয়ালিটির ডেভেলপমেন্ট হতে হবে। কোয়ালিটির ডেভেলপমেন্ট কি হবে? লাইক থিঙ্কিং, ইমোশনস অ্যান্ড বিহেভিয়ার, তার চিন্তা শক্তি, ইমোশনস মানে আবেগ, এবং বিহেভিয়ার বা ব্যবহার, এই ধরনের পরিবর্তনগুলো যখন তার মধ্যে হবে তখন আমরা তাকে কি বলবো? তখন আমরা তাকে বলবো ডেভেলপমেন্ট হয়েছে, তখন আমরা তাকে বলবো তার ডেভেলপমেন্ট ভালো হয়েছে, অর্থাৎ তার সমগ্র দিকের বিকাশ হতে হবে। এরপর কি বলেছে দেখো, ডেভেলপমেন্ট ইজ আ কন্টিনিউয়াস প্রসেস, ডেভেলপমেন্ট বা বিকাশ একটি ধারাবাহিক প্রক্রিয়া। বিকাশকে যদি বেসিক যদি সাধারণভাবে বলে, এই যে এইভাবে যদি বলে বিকাশ একটি ড্যাশ, বিকাশ একটি, এভাবে এখানে ড্যাশ দিয়ে বললো বিকাশ একটি প্রক্রিয়া, মাঝখানে এরকম গ্যাপ দিয়ে দিল, তখন তোমরা কি বসাবে মাঝখানের গ্যাপে? ধারাবাহিক প্রক্রিয়া, কারণ সামনে কোনো মনোবিজ্ঞানীর নাম নেই। যদি বলতো পেঁয়াজের মতে বিকাশ একটি কি, তখন তোমরা বলতে যে ডিসকন্টিনিউয়াস প্রসেস। এটা কিন্তু সিটেটে এসেছিল, আগের বাড়ি সিটেটে এসেছিল যে বিকাশ অ্যাকর্ডিং টু পেঁয়াজে বা পেঁয়াজের মতে বিকাশ কি, অনেকেই ধারাবাহিক প্রক্রিয়া দিয়ে দিচ্ছিল, কিন্তু এটা ভুল। পেঁয়াজের মতে বিকাশ কি একটি ডিসকন্টিনিউয়াস প্রসেস বা একটি স্টেজে স্টেজে হওয়া একটি প্রক্রিয়া। তাই দেখো এখানে বলেছে এটি জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত চলবে। বিকাশ কি হয়? জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত চলে। মাতৃগর্ভে যখন জাইগোট তৈরি হয় সেই সময় থেকে শুরু করে মরার আগ মুহূর্ত পর্যন্ত, তুমি ধরো আজকে এখন মরবে, তার আগের মুহূর্ত পর্যন্ত তোমার ডেভেলপমেন্ট হতেই থাকবে, অর্থাৎ ডেভেলপমেন্ট কখনো থামে না, এটা কোনো না কোনোভাবে চলতেই থাকে, আজীবন পর্যন্ত চলতেই থাকবে, চিরন্তর প্রসেস। এরপর দেখো বলেছে 2 নম্বরে বলেছে এটি 2 ধরনের পরিবর্তনকে অন্তর্ভুক্ত করে। এটা কয় ধরনের পরিবর্তনকে অন্তর্ভুক্ত করে? 2 ধরনের পরিবর্তন। সেই 2 ধরনের পরিবর্তন কি কি? সেটা হচ্ছে পরিমাণগত পরিবর্তন এবং গুণগত পরিবর্তন। শুধু পরিমাণগত পরিবর্তনকে ইনক্লুড করলেই ডেভেলপমেন্ট হবে, বিকাশ হবে না, এবং গুণগত পরিবর্তনকে ইনক্লুড করলেই বিকাশ হবে না। বিকাশকে বোঝাতে গেলে আমাদের পরিমাণগত এবং গুণগত এই 2 ধরনের পরিবর্তনকেই যুক্ত করতে হবে। পরিমাণগত পরিবর্তন কোনগুলো? পরিমাণগত পরিবর্তন হচ্ছে উচ্চতা বৃদ্ধি পাওয়া, ওজন বৃদ্ধি পাওয়া, যেগুলোকে আমরা মাপতে পারবো। আর গুণগত পরিবর্তন কোনগুলো? ভাবনা, চিন্তা, আবেগ, আচরণ, যা সহজে আমরা মাপতে পারবো না। ধরো কোনো একটা ব্যক্তির আচরণের পরিবর্তন হয়েছে, হঠাৎ করে দেখলে তোমার একজন বন্ধু দেখলে তোমার সাথে খুব ফ্র্যাঙ্কলি কথা বলতো, কিন্তু 2 মাস ধরে সে ব্রিটেনে ঘুরতে গিয়েছে, 2 মাস পর ব্রিটেন থেকে আসার পর তার মধ্যে কিছু পরিবর্তন দেখতে পাচ্ছ, সে তোমার সাথে আগের মতো ফ্র্যাঙ্কলি কথা বলে না, সে একটু ডিস্টেন্স মেনটেন করে চলছে। তাহলে তুমি তার এই যে ব্যবহারের পরিবর্তন হলো তোমার বন্ধুর, সেই পরিবর্তনটাকে কিভাবে মাপতে পারবে যে আমার বন্ধুর 2 কেজি পরিবর্তন হয়েছে ব্যবহারে বা 500 গ্রাম পরিবর্তন হয়েছে? এটা মাপতে পারবে না। শুধু এভাবে বলতে পারবে যে আমার বন্ধুর মধ্যে অনেক পরিবর্তন হয়েছে, অনেক, কম, বেশি, এভাবে একদম অ্যাকুরেট ভাবে মাপতে পারবে না। যে বিষয়গুলোকে তোমরা অ্যাকুরেট ভাবে মাপতে পারবে না, যে পরিবর্তনগুলোকে, সেই পরিবর্তনগুলোকে আমরা কি বলবো? গুণগত পরিবর্তন। আর এই গুণগত পরিবর্তন আর পরিমাণগত পরিবর্তন, এই 2 ধরনের পরিবর্তন মিলেই হয় ডেভেলপমেন্ট বা বিকাশ। বোঝা গেল? এর পরের পয়েন্টে দেখো কি বলেছে, এটি সামগ্রিক বিকাশের উপর জোর দেয়। বিকাশ কি করে? বিকাশ সামগ্রিক বিকাশ, মানে টোটাল গ্রোথ। সামগ্রিক বিকাশ বলতে টোটাল গ্রোথ, মানে সমগ্র বিষয়ের উপর গুরুত্ব দেবে। শুধু এই যে এখানে আমি বললাম এই যে ইমোশনাল দিক থেকেই দেখবে তা নয়, ইমোশনালের পাশাপাশি সে কগনিটিভও দেখবে, সে সোশ্যালও দেখবে, সে ফিজিক্যালও দেখবে, অর্থাৎ শারীরিকও দেখবে, মানসিকও দেখবে, আবেগগত দিকও দেখবে এবং বৌদ্ধিক দিকও দেখবে, মানে বুদ্ধিগত দিকও দেখবে। সে সমস্ত দিক দেখে তারপর বলবে যে বিকাশ ভালো হয়েছে না খারাপ হয়েছে। সমগ্র দিক প্রথমে আমাদের দেখতে হবে।
বোঝা গেল? তাহলে এই পেজটা আমরা খুব ভালোভাবে আলোচনা করলাম। যদি কোনো তোমাদের ডাউটস থেকে থাকে কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই জানাবে, আমরা আরও ভালোভাবে তোমাদের জন্য স্টাডি ম্যাটেরিয়ালস প্রোভাইড করার চেষ্টা করব তোমাদের ফিডব্যাক অনুযায়ী। বোঝা গেল? এরপর দেখো কি বলেছে, এই যে এখানে বলেছে দেখো ডেভেলপমেন্ট এইভাবে কন্টিনিউয়াসলি চলবে, ডেভেলপমেন্ট এভাবে কন্টিনিউয়াসলি চলবে। তোমরা বুঝতে পারবে না যে একটি ধরো তোমার বাড়িতে কোনো একটি ছোট শিশু আছে, সে তোমার যে কোনো রিলেটিভের শিশু সন্তানই হোক তোমার বাড়িতে আছে, তাহলে তুমি যদি তাকে প্রত্যেক দিন প্রতিনিয়ত দেখো, তাহলে কি তুমি বলতে পারবে যে আজকের থেকে এই ছেলেটি একটু বড় হয়েছে, কালকে আরেকটু বড় হয়েছে, সে কখন বড় হয়ে যাবে তুমি সেটা বুঝতেই পারবে না। কেন বুঝতে পারবে না? কারণ ডেভেলপমেন্ট তো একটি কন্টিনিউয়াস প্রসেস, সে ধীরে 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 বৃদ্ধি হবে। ধরো একটি চারা গাছে তুমি প্রত্যেক দিন জল দাও, সেই গাছটা দেখবে কখন যে বড় হয়ে যাবে তুমি সেটা বুঝতেই পারবে না, ধীরে 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 বড় হয়ে যাবে, তুমি বুঝতেই পারবে না। অর্থাৎ ডেভেলপমেন্ট একটি কি কন্টিনিউয়াস প্রসেস। বোঝা গেল? এরপর দেখো ডিসকন্টিনিউয়াস প্রসেস কে বলেছে, এখানে দেখো বলা হয়েছে এটা ডিসকন্টিনিউয়াস প্রসেসের একটি স্টেপ, এটা হচ্ছে পিয়াজে বলেছে। দেখো প্রথম স্টেপে শিশু হামাগুড়ি দেবে, দ্বিতীয় স্টেপে শিশু হাঁটতে শিখবে, এভাবে এভাবে প্রত্যেকটি স্টেপের কিছু বৈশিষ্ট্যের কথা পিয়াজে কিন্তু বলেছে। কিন্তু এই যে প্রথম স্টেপে হামাগুড়ি দেবে এটা কিন্তু পিয়াজে বলেনি, এটা আমি তোমাদের বোঝানোর জন্য বলছি। পিয়াজের বৈশিষ্ট্য অনুযায়ী প্রত্যেকটা স্টেজেই কিছু বৈশিষ্ট্য আছে, যেরকম এই স্টেজ থেকে এই স্টেজ আলাদা, এই স্টেজ থেকে এই স্টেজ আলাদা, তোমরা এভাবে আলাদা করতে পারবে পিয়াজের থিওরিটা পড়লে পারে, পিয়াজের থিওরিটা বুঝলে পারে। তাই এখানে বলেছে পিয়াজের থিওরি একটি ডিসকন্টিনিউয়াস প্রসেস। বোঝা গেল? সেটা আমরা পরের ক্লাসে জানবো পিয়াজের থিওরি, এবং তার পরের ক্লাসে আমরা ডিবেটস অফ ডেভেলপমেন্টস যখন পড়বো তখন আমরা এই ডিবেটসগুলো জানবো যে কোন মনোবিজ্ঞানী কোন কোন বিষয়গুলোকে তুলে ধরেছে এবং সাইকোলজির টার্মগুলোকে ইউজ করেছে। বোঝা গেল? এরপর দেখো কি বলা হয়েছে, বিকাশ হলো একটি আজীবন চলমান প্রক্রিয়া যেখানে ব্যক্তি ধাপে ধাপে সংগঠিত হয় ও ধারাবাহিকভাবে পরিবর্তনের মধ্য দিয়ে এগিয়ে যায়। আমরা আগেই পড়লাম বিকাশ একটি ধারাবাহিক প্রক্রিয়া যেটি ধাপে ধাপে সংগঠিত হয় এবং ধারাবাহিকভাবে পরিবর্তনের মধ্য দিয়ে চলে যায়। ধারাবাহিকভাবে চলবে, এরকমটা নয় যে চললো থামলো, না, একটি ধারাবাহিকভাবে চলতেই থাকবে। এরপর এই পরিবর্তনের ফলে সে সম্পূর্ণভাবে নির্ভরশীল অবস্থা থেকে ধীরে ধীরে স্বনির্ভর হয়ে ওঠে। এই যে ডেভেলপমেন্টের পরিবর্তন, ব্যক্তির মধ্যে যত ডেভেলপড হবে সে ধীরে ধীরে স্বনির্ভর হয়ে উঠবে। ধরো একটি শিশু হামাগুড়ি দেয়, সে খাওয়ার জন্য বা এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়ার জন্য দূরে কোথাও যেতে হলে সে কারোর উপর নির্ভরশীল থাকবে, কারণ সে তো যেতে পারবে না, সে হামাগুড়ি দিতে শিখেছে। কিন্তু যখন সে দৌড়াতে শিখবে বা সাইকেল চালাতে শিখবে তখন সে কারোর উপর আর ডিপেন্ডেন্ট থাকবে না, সে নিজের ইচ্ছে মতো যেদিকে খুশি সেদিকে যেতে পারবে। অর্থাৎ নির্ভরশীল থেকে স্বনির্ভর হয়ে উঠবে ডেভেলপমেন্টের মধ্য দিয়ে। বোঝা গেল? অর্থাৎ মায়ের গর্ভ থেকে শুরু করে মৃত্যুর আগ পর্যন্ত বিকাশ চলবে। বিকাশ কি? বিকাশ একটি স্পাইরাল প্রসেস, এই যে এইভাবে 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 চলবে। কখনো বিকাশ একটু উপরে উঠবে, কখনো আবার আগের যে ধরো এইভাবে বিকাশ চললো, একটু উপরে উঠলো, এরপর বিকাশ কিছুটা স্থির থেকে এইভাবে যাবে, তারপর আবার একটু উপরে উঠবে। অর্থাৎ এই যে উপরে উঠলো, উপরে ওঠার পরে যে একটু স্থির রয়ে গেল, এখানে কিন্তু তার কি হবে? ম্যাচুরেশন হবে, তার ম্যাচুরিটি হবে, তার পরবর্তী যে কার্যক্ষমতাগুলো, পরবর্তী যে বৈশিষ্ট্যগুলো সেগুলো পাওয়ার জন্য তার এখানে ম্যাচুরেশন বা ম্যাচুরিটি হবে। এইখানে যখন তার ম্যাচুরেশন বা পরিপক্কতা যখন সে এইখানে লাভ করে ফেলবে তখন সে তার পরবর্তী বৈশিষ্ট্যগুলি অর্জন করার জন্য এগিয়ে যাবে। তারপর আবার একটু এভাবে থেমে যাবে না, এভাবে ধীর গতিতে চলবে, ধীরে ধীরে চলবে। যখন সে ধীরে ধীরে চলবে তখন আবার সেখানে ম্যাচুরেশন বা পরিপক্কতা লাভ করবে, আবার এভাবে উপরে উঠবে। অর্থাৎ বিকাশ কখনো থামবে না, বিকাশ একটি নির্দিষ্ট স্পিড তার কম করে দেয়, এইভাবে স্পিডে চলবে, আবার এইভাবে একটু স্পিড কমিয়ে দেবে, আবার স্পিডে চলবে, আবার স্পিড কমিয়ে দেবে, আবার স্পিডে চলবে। এই যে যখন স্পিডটা কমিয়ে দেবে তখন সেই জায়গায় তার ম্যাচুরেশন হবে, তার পরিপক্কতা হবে। ম্যাচুরেশন বলতে পরিপক্কতা। পরবর্তী ধরো একটি শিশু হামাগুড়ি দিচ্ছে, তখন তার পায়ের মাংসপেশির সঠিক বিকাশ হয়নি, সঠিকভাবে পরিপক্কতা লাভ করেনি, তাই সে দাঁড়াতে পারে না। যখন তার মাংসপেশির পরিপক্কতা লাভ করবে তখন সে দাঁড়াতে পারবে, পায়ের মাংসপেশির পরিপক্কতা লাভ করার ফলে সে দাঁড়াতে পারবে, দৌড়াতে পারবে। এই যে পায়ের মাংসপেশি পরিপক্কতা লাভ করলো সেই সময়টায় তার একটু বিকাশ এইরকমভাবে ধীর গতিতে চলবে, এরকমটা নয় যে একদম থেমে যাবে, ধীর গতিতে চলবে। আবার
যখন পরিপক্কতা লাভ করে ফেলবে, যখন সে দৌড়াতে শিখবে, তখন আবার সে পিক পয়েন্টে চলে যাবে, আবার পুরো স্পিডে উপরে উঠে যাবে। আবার একটু পরে দেখবে আবার ধীর গতিতে চলবে, এইখানে আবার ম্যাচুরেশন হবে। এইভাবে ম্যাচুরেশন পিক পয়েন্টে যাবে, ম্যাচুরেশন হবে, বৃদ্ধি ডেভেলপমেন্ট পুরো স্পিডে দৌড়াবে, আবার ম্যাচুরেশন হবে, ডেভেলপমেন্ট পুরো স্পিডে দৌড়াবে। এইভাবে ডেভেলপমেন্ট সারা জীবন অবধি মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত ধীরে 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 চলতেই থাকে। বোঝা গেল? তাই তো বলেছে ডেভেলপমেন্ট লাইফ লং প্রসেস। ডেভেলপমেন্ট কি? আজীবন চলমান একটি প্রক্রিয়া। তারপর বলেছে অর্গানাইজড অ্যান্ড প্রগ্রেসিভ চেঞ্জেস, অর্থাৎ সংগঠিত এবং অগ্রগতিশীল পরিবর্তন। ডেভেলপমেন্ট কি? একটি সংগঠিত অর্থাৎ অর্গানাইজড ভাবে চলে। এরকমটা নয়, তোমরা কখনো এটা দেখবে না একটি শিশুর মধ্যে যে একটি শিশু জন্মানোর পরেই সে দৌড়াতে শিখলো, তারপর সে ধীরে ধীরে হামাগুড়ি দিতে শিখলো, তারপর সে ঘাড় নাড়তে শিখলো। এভাবে নয়, প্রথমে শিশু জন্মাবার পর কি শিখবে? ঘাড় নাড়তে শিখবে, তারপর সে বসতে শিখবে, তারপর সে হামাগুড়ি দিতে শিখবে, তারপর সে কি করবে? হাঁটতে শিখবে, দৌড়াতে শিখবে, সাইকেল চালাতে শিখবে, বাইক চালাতে শিখবে, আরও অনেক অ্যাক্টিভিটি করবে। অর্থাৎ প্রত্যেকটি শিশুই কিন্তু এই প্রসেসে চলবে, এরকমটা নয় যে এলোমেলো ভাবে চলবে। জীবনের প্রত্যেকটি বিকাশ যেরকম কেউ ধরো জন্মাবার পরেই দৌড়াচ্ছে, আবার কেউ জন্মাবার পরেই দেখো বাইক চালাচ্ছে, আবার কেউ জন্মাবার পরে দেখো যে হামাগুড়ি দিচ্ছে, এরকমটা নয়। প্রত্যেকটি শিশুই নির্দিষ্ট ভাবে চলবে, নির্দিষ্ট একটি প্রসেসে চলবে। প্রত্যেকটি শিশু জন্মাবার পর দেখবে প্রথমে ঘাড় নাড়বে, তারপর হামাগুড়ি দেবে, এভাবে একটি অর্গানাইজড প্রসেসে চলবে। বোঝা গেল? এরপর বলেছে ধীরে ধীরে চলা পরিবর্তন, অর্থাৎ গ্র্যাজুয়াল মুভমেন্ট। ডেভেলপমেন্ট ধীরে ধীরে হয়, ডেভেলপমেন্ট এক ধাপে নয় যে এভাবে হচ্ছে, হুট করে এভাবে উঠে গেল আবার এভাবে হলো, এভাবে ডেভেলপমেন্ট হবে না। ডেভেলপমেন্ট এইভাবে ধীরে 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 এইভাবে ধীরে ধীরে উঠবে। ডেভেলপমেন্ট গ্র্যাজুয়াল প্রসেস, অর্থাৎ ধীরে ধীরে চলা একটি প্রক্রিয়া। তারপর দেখো বলেছে ফ্রম ডিপেন্ডেন্সি টু সেলফ রিয়েলাইজ, অর্থাৎ স্বনির্ভরশীলতা থেকে স্বনির্ভর হয়ে উঠবে। ডেভেলপমেন্টের মাধ্যমে কি হবে? একটি ব্যক্তির নির্ভরতা থেকে স্বনির্ভর হয়ে উঠবে। প্রথমে সে তার মা বাবা বা তার যে যত্ন নেবে, তার যে পাশে থাকবে, তার উপর নির্ভরশীল থাকবে। তারপর কি হবে? ধীরে 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 সে স্বনির্ভর হতে শিখবে, কারণ সে ডেভেলপড ভালোভাবে করতে পেরেছে, তাই সে ধীরে ধীরে স্বনির্ভর হয়ে উঠবে। তারপর দেখো বলেছে নির্ভরতা থেকে স্বনির্ভরতার উত্তরণ, অর্থাৎ ওম টু টুম, অর্থাৎ জন্ম থেকে বার্থ টু টিল ডেথ, অর্থাৎ বিফোর বার্থ অ্যান্ড কন্টিনিউয়াস টু টিল ডেথ। ডেভেলপমেন্ট স্টার্ট বিফোর বার্থ, অর্থাৎ জন্মের পূর্ব মুহূর্ত থেকে। ডেভেলপমেন্ট স্টার্ট বিফোর বার্থ, জন্মের পূর্ব মুহূর্ত থেকেই ডেভেলপমেন্ট শুরু হয়ে যায় এবং কন্টিনিউয়াসলি চলে মৃত্যু পর্যন্ত, টিল ডেথ, মৃত্যু পর্যন্ত। জন্মের পূর্ব মুহূর্ত থেকে, যখন মাতৃগর্ভের জাইগোট তৈরি হবে তখন থেকে শুরু হয়ে একদম মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত ডেভেলপমেন্ট চলতেই থাকবে। বোঝা গেল? এরপর দেখো কি বলেছে, একজন ব্যক্তি তার জীবনে বিভিন্ন পর্যায়ে নানা দিক থেকে বিকশিত হয়। যেমন শারীরিক বিকাশ। শারীরিক বিকাশ বলতে কি? শারীরিক বৃদ্ধি। শারীরিক বৃদ্ধি মানেও শারীরিক বিকাশ। বৃদ্ধি এই বিকাশেরই একটি অংশ। বোঝা গেল? এরকম তোমার হাত কি? তোমার হাত তো তোমার শরীরেরই একটা অংশ, তাই না? তোমার শরীরটা হচ্ছে ধরো বিকাশ, আর তোমার হাত দুটো হচ্ছে বৃদ্ধি। তার মানে তোমার হাত দুটো কি? শরীরেরই তো একটা অংশ। তুমি যদি বলো এই হাতটা আমার শরীর, সেটা তো ভুল হবে না, সেটাও ঠিক। কিন্তু যদি বলো এটা আমার হাত, সেটাও ঠিক। অর্থাৎ বৃদ্ধি কি? বিকাশেরই একটি অংশ। বোঝা গেল? শারীরিক বিকাশ কি? শারীরিক বিকাশ বলতে শরীরের ওজন, উচ্চতা, এগুলো বৃদ্ধি পাওয়া। আর মানসিক বিকাশ কি? মানসিক বিকাশ বলতে যেরকম তোমার মেন্টাল ডেভেলপমেন্ট ভালো হবে, বলতে তুমি ভালো তর্ক করতে পারবে, তুমি ভালো যুক্তি দিতে পারবে, তুমি কঠিন কঠিন সমস্যা সমাধান করতে পারবে। তার মানে তোমার মানসিক বিকাশ ভালো হয়েছে। বোঝা গেল? তারপর আবেগীয় পরিপক্কতা, অর্থাৎ তুমি ইমোশনকে ভালোভাবে কন্ট্রোল করতে পারবে। নিজের ইমোশন সব জায়গায় সঠিক মানে খারাপ জায়গায় দেখাবে না, তুমি কন্ট্রোল করতে পারবে নিজের ইমোশনটাকে। বোঝা গেল? এরপর সামাজিক বিকাশ বা কি? সোশ্যাল ডেভেলপমেন্ট। তুমি সমাজের লোকজনের সাথে ভালোভাবে মিশতে পারবে, তাদের সাথে ভালোভাবে কথা বলতে পারবে। বোঝা গেল? এই যে দেখো ফিজিক্যাল ডেভেলপমেন্ট মানে এখানে শরীরের চিহ্ন দেওয়া আছে, তার মানে বুঝে যাবে এটা
শারীরিক ডেভেলপমেন্টের সাথে যুক্ত। এরপর মেন্টাল ডেভেলপমেন্ট বলতে বৌদ্ধিক বিকাশ, অর্থাৎ এখানে দেখো ব্রেনের ছবি দেওয়া আছে। ইমোশনাল ডেভেলপমেন্ট, এখানে একটি স্মাইলের ছবি দেওয়া আছে, অর্থাৎ নিজের আবেগের ছবি, আবেগকে বোঝাচ্ছে। এরপর সোশ্যাল ডেভেলপমেন্ট বলতে এই যে দেখো তিনজন লোক, অর্থাৎ এখানে লোকজনের কথা বলা হয়েছে, অর্থাৎ সমাজের সাথে মেলামেশার কথা কিন্তু এখানে বলা হয়েছে। এরপর দেখো বিকাশ বলতে বোঝায় একটি ব্যক্তির জীবনে ইতিবাচক এবং দীর্ঘস্থায়ী পরিবর্তন। বিকাশ বলতে এরকমটা নয় যে একটি নেতিবাচক, একটি ব্যক্তিকে খারাপ দিকে ফেলবে, না। বিকাশ সবসময় ব্যক্তিকে তার ভালো দিকটা তুলে ধরে, তার ভালো দিকে এগোতে সাহায্য করে, এবং এটি দীর্ঘস্থায়ী একটি পরিবর্তন। এরকমটা নয় যে একটি ব্যক্তি বিকাশ হলো হঠাৎ করে, ধরো একটি ব্যক্তি দৌড়াতে হাঁটতে শিখলো, হামাগুড়ি দিচ্ছে আজকে একটি শিশু, 6 মাস পরে সে হাঁটতে শিখলো। তারপর এরকমটা নয় যে রাত্রে ঘুমালো, হঠাৎ করে সে হাঁটা ভুলে গেল, কিভাবে হাঁটতে হয়, কিভাবে হেঁটে যেতে হয় সে ভুলে গেল, সে আবার হামাগুড়ি দিচ্ছে। এরকমটা হবে কখনো? এরকমটা তো কখনো হবে না। কেন হবে না? কারণ একবার বিকাশ হলে সেটা দীর্ঘস্থায়ী থাকবে। এরকমটা নয় যে তুমি আজকে আজকে তুমি ধরো রিডিং পড়তে পারছো, এই যে স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছ সেটা তুমি পড়তে পারছো, এরকমটা কি হবে? রাত্রে ঘুমালে হঠাৎ করে তুমি ভুলে গেলে, কিচ্ছু পড়তে পারছো না। এই যে এখানে ব কি, এই যে ব কি, ক কি, তালব্য স কি, এগুলো তুমি বুঝতেই পারছো না, এরকমটা কি হবে? হবে না, কারণ তোমার বিকাশ হয়েছে। এরপর তুমি কি করবে? এটা দীর্ঘস্থায়ী চলবে। বোঝা গেল? এটা একটি দীর্ঘস্থায়ী পরিবর্তন। এরপর এই পরিবর্তনগুলি স্থায়ী হয় এবং আগের অবস্থায় ফিরে যায় না। এই যে আমি যে বললাম, ডেভেলপমেন্ট হলে সে আবার পুরের আগের অবস্থায় ফিরে যাবে না। হাঁটতে শিখলে আবার হামাগুড়িতে ফিরে যাবে না। হাঁটতে শিখলে পরবর্তী সময় তুমি দৌড়াতে শিখবে, আরও ভালো হবে। কিন্তু অসুস্থতা বা ক্লান্তির কারণে অস্থায়ী পরিবর্তন হয়, সেগুলোকে আমরা বিকাশ ধরবো না। যেরকম ধরো অসুস্থতা হলে তোমার মধ্যে কিছু পরিবর্তন হবে, যখন তুমি প্রচন্ড জ্বর আসবে তখন দেখবে শরীর একদম দুর্বল হয়ে যাবে, তখন তুমি নিজে হাঁটতেই পারবে না, নিচে হেঁটে এক জায়গা থেকে আরেক জায়গায় যেতেই পারবে না, তোমাকে ধরে ধরে নিয়ে যেতে হবে। তাহলে কি আমরা বলবো যে বিকাশ তার যে প্রিন্সিপাল, তার যে নিয়ম সেটা কি মানছে না? না, কারণ সেটা অসুস্থতার কারণে হয়েছে, সেটা ক্লান্তির কারণে হয়েছে, সেটা অস্থায়ী পরিবর্তন, সেটা 2-4 ঘন্টা বা 2 দিন পর আবার ঠিক হয়ে যাবে। বোঝা গেল? অসুস্থতা বা ক্লান্তির কারণে যে পরিবর্তনগুলো হয় সেগুলোকে আমরা বিকাশের মধ্যে কখনো ফেলবো না। এটা কিন্তু ভুল করবে না, এটা কিন্তু সাইকোলজি, এটা কিন্তু তোমাদের কোশ্চেনে এটা ট্র্যাপ বানাতে পারে, এই ধরনের কোশ্চেন দিয়ে কিন্তু তোমাদের ফাঁসাতে পারে। তাই তোমরা সাবধান হয়ে যাও, অসুস্থতা বা ক্লান্তির কারণে পরিবর্তনগুলোকে কিন্তু আমরা কখনো বিকাশের মধ্যে ফেলবো না, এটা মাথায় ভালো করে ঢুকিয়ে নাও। এরপর দেখো কি বলেছে, বিকাশে ইতিবাচক ও দীর্ঘস্থায়ী পরিবর্তন ঘটে। বিকাশের ফলে কি ঘটবে? ইতিবাচক পরিবর্তন ঘটবে এবং সেটা অবশ্যই দীর্ঘস্থায়ী পরিবর্তন হবে। এই পরিবর্তনগুলি স্থায়ী হবে, বিকাশের ফলে যে পরিবর্তনগুলো হবে সেগুলো স্থায়ী পরিবর্তন হবে। এই পরিবর্তনগুলি আগের অবস্থায় ফিরে যায় না। বিকাশের ফলে যে পরিবর্তনগুলো হয় সেগুলো আর আগের অবস্থায় কখনো ফিরে যাবে না। এরপর দেখো, অসুস্থতা বা ক্লান্তির কারণে যে পরিবর্তনগুলো হয় সেগুলোকে কিন্তু আমরা বিকাশের মধ্যে ধরবো না। এই 4টে পয়েন্ট তোমরা ভালো করে দেখে নাও, প্রয়োজনে খাতায় লিখে নাও। আর যদি এই পিডিএফ নোটসটা পেতে চাও আমাকে কমেন্ট বক্সে জানাও, আমি তাহলে তোমাদের জন্য একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ তৈরি করব। যারা যারা এই নোটসগুলো নিতে আগ্রহী তাদের আমরা ফ্রি অফ কস্ট এই নোটসগুলো সেখানে প্রোভাইড করে দেবো। বোঝা গেল? তাহলে কমেন্ট বক্সে অবশ্যই জানাও যে হ্যাঁ স্যার, আমি এই নোটসগুলো পেতে চাই, এই নোটসগুলো আমার চাই। বোঝা গেল? এরপর দেখো বলেছে, বিকাশ একটি ধারাবাহিক প্রক্রিয়া যার মাধ্যমে শারীরিক বৃদ্ধি, পরিপক্কতা এবং শেখার প্রক্রিয়া অন্তর্ভুক্ত থাকে। বিকাশ একটি ধারাবাহিক প্রক্রিয়া, অর্থাৎ এই যে এইভাবে ধারাবাহিকভাবে চলবে। এরপর এর মধ্যে শারীরিক বৃদ্ধি বা ফিজিক্যাল ডেভেলপমেন্ট, পরিপক্কতা বলতে কি, ম্যাচুরেশন, যেটা আমি বললাম একটু আগেই, এই যে বিকাশ হবে, ম্যাচুরেশন হবে, আবার বিকাশ হবে, আবার ম্যাচুরেশন হবে, এভাবে চলবে। এবং শেখার প্রক্রিয়া, ব্যক্তির মধ্যে যত পরিপক্কতা আসবে, যত ম্যাচুরেশন আসবে, তত সে ভালো শিখতে পারবে। যেমন হাঁটতে পারা, এটা কি? হাঁটা একটা শেখা, এটা একটি লার্নিং প্রসেস। যদি তোমার মাংসপেশি বা পায়ের মাংসপেশির ভালো বিকাশ না হয়, ভালো পরিপক্কতা না হয়, ভালোভাবে তার মধ্যে শক্তি না আসে, তাহলে তুমি কখনো হাঁটতেই শিখতে পারবে না। অর্থাৎ শেখার জন্য আমাদের কি বৃদ্ধি এবং পরিপক্কতা এবং বিকাশ ভালোভাবে হওয়া প্রয়োজন। বোঝা গেল?
দেখো এরপর কি বলেছে, বিকাশ একটি ধারাবাহিক প্রক্রিয়া, এটা বারবার বলছে, এগুলো কিন্তু মনে রাখবে, এগুলো খুব গুরুত্বপূর্ণ টার্ম, এগুলোই পরীক্ষায় বারবার আসে। এবং নিচে 4টে অপশন দিয়ে দেবে, নিচের কোনটি বিকাশের প্রক্রিয়াকে ফলো করে না, নিচের কোনটি বিকাশের প্রক্রিয়াকে মানে না। এখানে দিয়ে দেবে বিকাশ একটি ধারাবাহিক প্রক্রিয়া, এটি একটি শারীরিক বৃদ্ধিকে অন্তর্ভুক্ত করে, বিকাশ শারীরিক বৃদ্ধিকে অন্তর্ভুক্ত করে, এতে পরিপক্কতা জড়িয়ে থাকে। আরেকটা অপশন দিয়ে দেবে বিকাশ কি করে, বিকাশ পূর্বের অবস্থায় ফিরে আসে। এর মধ্যে এই 4টে অপশনের মধ্যে কোনটা ভুল, তাহলে তোমাদের কি করতে হবে, বিকাশ পূর্বের অবস্থায় ফিরে আসে, এটা ভুল, এটাকে আনসার করে দিতে হবে। বোঝা গেল? দেখো 4টে পয়েন্টে কি বলা আছে, বিকাশ একটি ধারাবাহিক প্রক্রিয়া, এটি শারীরিক বৃদ্ধিকে অন্তর্ভুক্ত করে, এতে পরিপক্কতা বা ম্যাচুরেশন জড়িয়ে থাকে, এতে শেখার প্রক্রিয়াও থাকে। ইট ইনক্লুডস লার্নিং, বিকাশে কি থাকে, শেখার প্রক্রিয়া বা ইট ইনক্লুডস লার্নিং। এরপর দেখো বলেছে ব্রড ডোমেন্স অফ ডেভেলপমেন্ট। ব্রড ডোমেন্স অফ ডেভেলপমেন্ট মানে কি, ব্রড ডোমেন্স অফ ডেভেলপমেন্ট বলতে ডেভেলপমেন্টের মধ্যে কোন কোন বিষয়গুলো যুক্ত থাকে। ফিজিক্যাল ডেভেলপমেন্ট বা শারীরিক বিকাশ যুক্ত থাকবে, কগনিটিভ ডেভেলপমেন্ট বা বৌদ্ধিক বিকাশ যুক্ত থাকবে, ইমোশনাল ডেভেলপমেন্ট বা আবেগীয় বিকাশ অবশ্যই যুক্ত থাকবে, সোশ্যাল ডেভেলপমেন্ট বা সামাজিক বিকাশ অবশ্যই যুক্ত থাকবে। আমরা আমাদের ক্লাসে তোমাদের বিষয় যে সাইকোলজির টার্মগুলো বা সাইকোলজির কনসেপ্টগুলো এতবার রিভিশন করাবো যে তোমাদের কোশ্চেন দেখলেই একদম মানে কোশ্চেন দেখেই তোমরা আনসার করে দিতে পারবে যে এই কোশ্চেনের এটা আনসার, এই কোশ্চেনের এটা আনসার। আমরা এতবার তোমাদের রিভিশন করাবো এবং এত ভালো তোমাদের স্টাডি মেটেরিয়ালস, এত ভালো অথেন্টিক জায়গা থেকে 100% সঠিক তোমাদের আপডেটসের সাথে তোমাদের আমরা ক্লাসগুলো প্রোভাইড করাবো। বোঝা গেল? এর জন্য কিন্তু অবশ্যই আমাদের ক্লাসটাকে লাইক করতে হবে, কমেন্টস করতে হবে যে কোন কোন বিষয়গুলো তোমরা চাও জানতে, এবং এর জন্য তোমাদের সাবস্ক্রাইব করে রাখতে হবে যাতে পরের ক্লাসের আপডেট পৌঁছে যায় তোমার আগে, তোমার ক্লাসে। বোঝা গেল? এরপর দেখো প্রিন্সিপাল অফ ডেভেলপমেন্ট, ডেভেলপমেন্টের কি কি প্রিন্সিপাল বা বিকাশের মূল নীতিগুলো কি। নিচে 4টে এরকম কোশ্চেন দিয়ে দেবে, নিচের কোনটি বিকাশের নীতি নয় বলে এখান থেকে 3টে অপশন দিয়ে দেবে আর একটি অপশন আলাদা দিয়ে দেবে, বা এরকম ভাবে বলবে যে নিচের কোনটি বিকাশের নীতি, 3টে আলাদা অপশন দিয়ে দেবে আর একটি এখান থেকে একটা তুলে দেবে। এখান থেকে ডেভেলপমেন্ট অফ প্রিন্সিপাল, বিকাশের নীতি, প্রিন্সিপাল অফ ডেভেলপমেন্ট, এখান থেকে কিন্তু তোমাদের একটা কোশ্চেন পাওয়ার সম্ভাবনা আমি বলবো যে 98% রয়েছে। 98% তোমাদের এই বিকাশ থেকে, বিকাশের প্রিন্সিপাল থেকে পাওয়ার সম্ভাবনা রয়েছে। এবং আজকের যে ম্যারাথন ক্লাসটা চলছে এখান থেকে তোমরা কম করে 2 থেকে 3টা কোশ্চেন পেয়ে যাবে। এটা একদম তোমরা খাতায় লিখে নাও, প্রয়োজনে এই স্ক্রিপ্টটা, এই ভিডিওটা সেভ করে নাও। যদি পরীক্ষায় আজকের ক্লাস থেকে 2 থেকে 3টা কোশ্চেন না আসে আমি ইউটিউবে ভিডিও বানানো ছেড়ে দেবো, আমি বলে দিচ্ছি। এই ডেভেলপমেন্ট থেকে, এই বিকাশ থেকে, এই বিকাশের যে নোটগুলো আমি তোমাদের প্রোভাইড করব, আজকে যে ক্লাসটা প্রোভাইড করলাম এই ক্লাসটা থেকে 2 থেকে 3টা কোশ্চেন তোমরা পেয়ে যাবে। এটা একদম 200 না 2000% গ্যারান্টি, আমি 2000% গ্যারান্টি দিয়ে বলছি। তো প্রিন্সিপাল অফ ডেভেলপমেন্ট বা বিকাশের মূল নীতিগুলো কি। বিকাশ একটি ধারাবাহিক প্রক্রিয়া বা কন্টিনিউয়াস প্রসেস, সেটা সকলেই জানো, আমরা আগে বারবার আলোচনা করলাম। এরপর বিকাশ একটি, বিকাশের ধাপগুলি অনুসরণ বা পূর্বাভাসযোগ্য বা প্রেডিক্টেবল। বিকাশের ধাপগুলো আমরা পূর্বে থেকে অনুমান করতে পারবো যে আজকে শিশু হামাগুড়ি দিচ্ছে, কালকে শিশু কি করবে, দাঁড়াতে শিখবে, তারপরে শিশু হাঁটতে শিখবে, তারপরে শিশু বসতে শিখবে। যে আমরা যখন একটি শিশুকে দেখবো যে শিশুটা আজকে হামাগুড়ি দিচ্ছে, বেশ বেশ সে তার ভালো হামাগুড়ি দিচ্ছে, তার মানে সে পরবর্তী স্টেজে কি করবে, সে হাঁটতে শিখবে বা দাঁড়াতে শিখবে। আমরা আগের থেকেই কিন্তু অনুমান করতে পারবো যে আজকে হামাগুড়ি দিচ্ছে মানে 1-2 দিনের মধ্যেই হয়তো শিশুটি দাঁড়াতে শিখবে, বা 2-4 মাসের মধ্যেই শিশুটি দাঁড়াতে শিখবে বা হাঁটতে শিখবে। এটা কিন্তু আমরা আগের থেকেই অনুমান করতে পারবো। বোঝা গেল? তাই বিকাশ একটি ডেভেলপমেন্ট ইজ প্রেডিক্টেবল বা পূর্ব থেকেই অনুসরণ বা পূর্বাভাসযোগ্য। আমরা অ্যাস্ট্রোলজারের মতো আমরা বলতে পারবো যে ভবিষ্যৎবাণী, যে শিশুটা কালকে 2-4 দিন পরে বা 2-4 মাস পরে এই বৈশিষ্ট্যগুলো তার মধ্যে দেখা যাবে। বোঝা গেল? এর জন্য কি চাইল্ড সাইকোলজি ভালোভাবে পড়তে হবে, আমাদের জানতে হবে যে শিশুর বৈশিষ্ট্যগুলি কিরকম হয়, শিশুর কোন কাজের পর কোন বৈশিষ্ট্যগুলি দেখা যায়। বোঝা গেল? এরপর দেখো বলেছে ডেভেলপমেন্ট প্রসেসড ফ্রম জেনারেল টু স্পেসিফিক। মানে বলেছে বিকাশ সাধারণ থেকে নির্দিষ্টের দিকে অগ্রসর হয়।
অর্থাৎ সাধারণ থেকে। ধরো আজকে একটি শিশুকে যখন কোনো একটি, ধরো একটি শিশুকে কি করবে, কোনো একটি জিনিস ধরতে দেবে, সে কি করবে, তার সমগ্র বিষয় শরীর দিয়ে সেই বিষয়টিকে জড়িয়ে ধরবে। তারপর কি করবে, সেই বিষয়টি যখন তাকে 4-5 বছর পরে ধরতে দেবে, যখন তার ডেভেলপমেন্ট ভালো হবে, তখন কি করবে, দেখবে সে নির্দিষ্ট আঙুল দিয়ে বা নির্দিষ্ট হাত দিয়ে সেই জিনিসটি ধরছে। কারণ সে প্রথমে তার শরীরের সমগ্র অংশটা ব্যবহার করবে, অর্থাৎ সাধারণ ভাবে সেই বিষয়টা ধরবে, তারপর নির্দিষ্ট দিকে অগ্রসর হবে, স্পেসিফিকের দিকে অগ্রসর হবে। বোঝা গেল? এরপর দেখো বলেছে ডেভেলপমেন্ট বা বিকাশ মস্তিষ্ক বা মাথা থেকে পায়ের দিকে অগ্রসর হয়। অর্থাৎ এই যে বললাম, একটি শিশু জন্মাবার পর কি করবে, প্রথমে মাথা নাড়তে শিখবে, তারপর কি করবে, তারপর বসতে শিখবে, তারপর হামাগুড়ি দেবে, তারপর দাঁড়াতে শিখবে। এই যে প্রথমে মাথার বিকাশ হলো, প্রথমে সে ঘাড় নাড়তে শিখলো, তারপর দেখো নিচের দিকে নামছে, কোমরের বিকাশ হবে, বসতে শিখবে, তারপর দেখো আরো নিচে নামলো, মানে দাঁড়াতে শিখবে, পায়ের বিকাশ হলো। এই যে উপর থেকে নিচের দিকে নামলো বা মাথা থেকে পায়ের দিকে নামলো, এটাকেই কিন্তু সেফালোকাউডাল ডেভেলপমেন্ট বলে। এই দুটো কোশ্চেন, এই যে সেফালোকাউডাল আর প্রক্সিমোডিস্টাল, আমি এখানে রেড করে দিয়েছি, এখান থেকে তোমাদের এই দুটোর থেকে একটা কোশ্চেন আসার কিন্তু তোমাদের 80% সম্ভাবনা রয়েছে। কত পার্সেন্ট? 80% সম্ভাবনা রয়েছে এই সেফালোকাউডাল আর প্রক্সিমোডিস্টাল থেকে একটা তোমাদের দিয়ে দেবে। যে সেফালোকাউডাল ডেভেলপমেন্ট বলতে বোঝায় মাথা থেকে পায়ের বিকাশ, না পায়ের থেকে মাথার বিকাশ, না কেন্দ্র থেকে পরিধির বিকাশ, কোনটা? তখন তোমাদের বলতে হবে সেফালোকাউডাল মানে মাথা থেকে পায়ের বিকাশ। সেফালোকাউডাল মনে রাখবে শেফালি ফুল। শেফালি ফুল কি হয়, গাছের উপর থেকে নিচের দিকে পড়ে, গাছের ওপর থেকে নিচের দিকে পড়ে, মানে ওপর থেকে নিচের দিকে নামছে। শেফালি ফুল দেখবে শীতের সময় ফোটে, সুন্দর সুগন্ধ বেরোয়। এই শেফালি ফুল দিয়ে সেফালোকাউডাল মনে রাখবে, যে উপর থেকে যখন নিচের দিকে নামবে তার মানে সেফালিকাউডাল বা শেফালি ফুল, শেফালি ফুল বা সেফালোকাউডাল ডেভেলপমেন্ট হচ্ছে। বোঝা গেল? এটা বোঝার জন্য একটি টার্ম তোমরা ইউজ করতে পারো শেফালি ফুল দিয়ে, আমি যেটা মনে রেখেছি, আমি যেভাবে পড়েছি এই বিষয়টা। এরপর দেখো বিকাশ শরীরের কেন্দ্র থেকে পরিধির দিকে হবে। এই যে এটাও যে বললাম যে শরীরের সমগ্র অংশটা ব্যবহার করবে, তারপর নির্দিষ্ট আঙুল ব্যবহার করবে। একটি শিশুকে যখন ছোটবেলায় যখন সে হামাগুড়ি দিতে শিখবে বা হামাগুড়ি দিতে শিখেনি, তখন তো তাকে একটি খেলনা দিয়ে দেখবে সে শরীরে জড়িয়ে ধরছে, সে জড়িয়ে ধরে সেই খেলনাটি নিচ্ছে। তারপর যখন তার বিকাশ ভালো হবে, 4-5 বছর পর যখন দেবে, তখন দেখবে একটি হাত দিয়ে থাবা দিয়ে সেই জিনিসটি ধরছে। বোঝা গেল? অর্থাৎ কেন্দ্র বা সেন্ট্রাল। এই যে একটি শিশু, ধরো একটি শিশুকে যখন কোনো একটি জিনিস ধরতে দেবে, সে কি করবে, শরীরের সমগ্র অংশ দিয়ে ধরবে, তারপর কি করবে, নির্দিষ্ট আঙ্গুল বা হাত দিয়ে ধরবে। এই যে দেখো মাঝখানটা কি, মাঝখানটা কি কেন্দ্র, আর এই দিকটা কি পরিধি। এই যে কেন্দ্র থেকে পরিধির দিকে আসলো, এটাকে আমরা কি বলবো, প্রক্সিমোডিস্টাল ডেভেলপমেন্ট। এটাকে আমরা কি বলবো, প্রক্সিমোডিস্টাল ডেভেলপমেন্ট। বোঝা গেল? এরপর দেখো বলেছে 6 নম্বরে বিকাশ বংশগতি ও পরিবেশের উভয় দ্বারাই প্রভাবিত হয়। বিকাশ শুধু বংশগতি দ্বারা নয়, পরিবেশ দ্বারাও প্রভাবিত হবে। বংশগতি দ্বারা কোনগুলো, যেমন চোখের রং, চুলের রং, তারপর তারপর চোখের রং, চুলের রঙের পাশাপাশি হাইটে বৃদ্ধি পাওয়া, এগুলো কিন্তু বংশগতি দ্বারা প্রভাবিত হয়। এবং ভাষার বিকাশ হওয়া, ভাষা একটি ভালো পরিবেশে থাকলে সে ভালোভাবে ভাষা বলতে শিখবে, ভালো স্পিচ দিতে শিখবে, ভালো কথা বলতে শিখবে। এটা কি তার সমাজ দ্বারা তার পরিবর্তন হচ্ছে বা পরিবেশ দ্বারা তার মধ্যে এই বিষয়গুলো পরিবর্তন হচ্ছে। তাই আমরা বলবো বিকাশ শুধু বংশগতি নয়, বংশগতির পাশাপাশি পরিবেশ দ্বারাও প্রভাবিত হয়। এরপর দেখো কি বলেছে 7 নম্বরে, বিকাশের বিভিন্ন ক্ষেত্রের গতি বিভিন্ন হতে পারে। এরকমটা নয় যে প্রত্যেকটি শিশু একই গতিতে, যে 6 বছরে প্রত্যেক শিশু হাঁটতে শিখবে, 7 বছরে প্রত্যেক শিশু দৌড়াতে শিখবে, এরকমটা কখনো হবে না। প্রত্যেকটি শিশু, কোনো শিশু 2 বছরে দৌড়াতে শিখবে, কোনো শিশু 1 বছরে হাঁটতে শিখবে, কোনো শিশু 3 বছরে দৌড়াতে শিখবে, কোনো শিশু দেখা যায় 4 বছরেও দৌড়াতে শিখতে পারে না। কারণ প্রত্যেকটি শিশুর বৈশিষ্ট্য আলাদা হবে, প্রত্যেকটি শিশু ভিন্ন গতিতে, নিজের গতিতে, ভিন্ন ভিন্ন গতিতে ভিন্ন ভিন্ন হবে। বোঝা গেল? এরপর দেখো বলেছে 8 নম্বরে, বিকাশ জীবনের শুরু থেকে মৃত্যু পর্যন্ত চলে, ডেভেলপমেন্ট লাইফ লং প্রসেস। 9 নম্বরে বলেছে প্রত্যেক মানুষের বিকাশের ধরন আলাদা হয়, প্রত্যেকটি মানুষের ইন্ডিভিজুয়াল ডিফারেন্স হয়। তুমি যেভাবে কথা বলো আমি সেভাবে কথা বলি না, আমি যেভাবে হাঁটাচলা করি তুমি সেভাবে হাঁটাচলা করো না, আমি যেভাবে কোনো জিনিসকে বোঝার চেষ্টা করি তুমি সেভাবে বোঝার চেষ্টা করো না।
কেন? কারণ প্রত্যেকটি ব্যক্তির মধ্যে ইন্ডিভিজুয়াল ডিফারেন্স আছে, ব্যক্তিগত কিছু বৈশিষ্ট্য আছে, ব্যক্তিগত কিছু পার্থক্য আছে, যে ব্যক্তিগত বৈশিষ্ট্য বা পার্থক্যের জন্যই প্রত্যেকটি ব্যক্তির থেকে কি হয়, আলাদা হয়, ইন্ডিভিজুয়াল ডিফারেন্স হয়। এরপর দেখো বলেছে ডেভেলপমেন্ট ইজ সিকোয়েন্সুয়াল অর্থাৎ বিকাশ একটি ক্রম অনুযায়ী ঘটে, বিকাশ নির্দিষ্ট একটি ক্রমে ঘটে, যে এই বৈশিষ্ট্যের পর এই বৈশিষ্ট্যগুলো আসবে শিশুর মধ্যে, এই বৈশিষ্ট্যের পর এই বৈশিষ্ট্যগুলো আসবে শিশুর মধ্যে। শিশু প্রথমে দুটি শব্দের কথা বলবে, তারপর পুরো একটি বাক্য বলতে শিখবে, তারপর প্যারাগ্রাফ বলতে শিখবে, তারপর সে নিজের মতো করে শব্দকে নিজের মতো করে তৈরি করে নিজের মতো করে প্যারাগ্রাফ বানাতে শিখবে। এভাবে বৈশিষ্ট্য একটি ক্রম অনুযায়ী ঘটবে। বোঝা গেল? তো 10টা বৈশিষ্ট্য, 10টা প্রিন্সিপাল আমরা শিখলাম। আরও অনেক প্রিন্সিপালস কিন্তু আছে ডেভেলপমেন্টের, যার মধ্যে এই 10টা প্রিন্সিপালস কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে বারবার এই 10টা প্রিন্সিপালস দিয়ে থাকে। তাই তোমরা বেশি পড়তে যেও না, এই 10টা প্রিন্সিপালস খুব ভালোভাবে পড়ে যেও। এখান থেকেই বলবো, তুমি এখান থেকে তো একটা কোশ্চেন পেয়ে যাবে, এই ডেভেলপমেন্টের প্রিন্সিপাল এখান থেকে একটা কোশ্চেন পেয়ে যাবে, এটা গ্যারান্টি। আর তার মধ্যে এই 10টার মধ্যে বেশি যে কমন সেটা কি, এই সেফালোকাউটাল আর প্রক্সিমোডিস্টাল, এটা 80% কমন আছে, এখান থেকে দুটোর থেকে একটা আসবে। আর এই 10টার থেকে তোমরা একটা তো পেয়েই যাবে, এটা তোমাদের 99% আমি কমন দিয়ে বলছি। ডেভেলপমেন্টের প্রিন্সিপাল থেকে তোমরা এই 10টা প্রিন্সিপাল থেকে একটা কোশ্চেন পেয়ে যাবে, 99% আমি কমন দিয়ে বলছি। এরপর দেখো বলেছে বিকাশের দিশা, এই যে সেফালোকাউটাল ডেভেলপমেন্ট কি, হেড টু টু অর্থাৎ মাথা থেকে পায়ের দিকে হবে, এটা তো আমরা আগেই আলোচনা করলাম। ডেভেলপমেন্ট কি হবে, শেফালি ফুল মনে রাখবে যে বিকাশ প্রথমে মাথার দিকে হবে, তারপর হাত ও পা ধীরে ধীরে নিচের দিকে নামবে। বোঝা গেল? এর প্রক্সিমোডিস্টাল কেন্দ্র থেকে পরিধি বা প্রান্তের দিকে হবে, অর্থাৎ শরীরের মধ্যভাগের দিকে প্রথমে হবে, তারপর হাত সমস্ত থাবা ব্যবহার করবে, তারপর নির্দিষ্ট আঙুল ব্যবহার করবে, অর্থাৎ কেন্দ্র থেকে পরিধির দিকে হবে। একটি শিশুকে যখন কোনো একটি জিনিস ধরতে দেবে তখন সে কি করবে, শরীরের মাঝখানটা ব্যবহার করবে, তারপর সে তার হাতের থাবার ব্যবহার করবে, তারপর সে 5টা আঙ্গুলের থেকে আঙ্গুল ব্যবহার করতে শিখবে, অর্থাৎ কেন্দ্র থেকে পরিধির দিকে বিকাশ ধীরে ধীরে যাবে। এটা কি, এটা প্রক্সিমোডিস্টাল ডেভেলপমেন্ট। তারপর জেনারেল টু স্পেসিফিক, বিকাশ কি হয়, সাধারণ থেকে নির্দিষ্টের দিকে যায়। এই 3টা প্রিন্সিপাল কিন্তু এই 10টা প্রিন্সিপালের মধ্যে 3টা প্রিন্সিপাল মোস্ট কমন, মোস্ট ইম্পর্টেন্ট, মোস্ট কমন, এগুলো বারবার দিয়ে থাকে এই 3টা প্রিন্সিপালই ঘুরিয়ে ফিরিয়ে। তাই এই 3টা প্রিন্সিপাল তোমরা মনে রাখবে এবং বাকি 10টা প্রিন্সিপালও ভালোভাবে পড়ে যাবে। বোঝা গেল? তো এই যে দেখো জেনারেল টু স্পেসিফিক মানে কি বলেছে, শিশু প্রথমে সাধারণ নাড়াচাড়া শেখে, তারপর সূক্ষ্ম কাজগুলো শেখে। মানে শিশু প্রথমে শরীরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ ব্যবহার করে কিভাবে ধরবে সে বুঝতে পারে না, তারপর হাতের থাবা ব্যবহার করবে, তারপর নির্দিষ্ট আঙুল দিয়ে সূক্ষ্ম কাজগুলো শুয়ে সুতা ঢুকাতেও পারবে, মানে সূক্ষ্ম কাজগুলোও করতে পারবে। বোঝা গেল? তাই বলেছে বিকাশ কি হয়, জেনারেল টু স্পেসিফিক। বোঝা গেল? এখানে একটি তোমাদের বিষয় আছে গ্রস মোটর এবং ফাইন মোটর। এই গ্রস মোটর এবং ফাইন মোটর কি সেটা আমরা পরের ক্লাসে জানবো। তো আজকে তোমাদের এই ম্যারাথন ক্লাস থেকেই কিন্তু তোমরা কি পাবে, 2 থেকে 3টা কোশ্চেন কমন পেয়ে যাবে, এটা আমি গ্যারান্টি দিয়ে বলছি। তো এই ক্লাসটাকে তোমরা ভালোভাবে বারবার দেখো এবং পারলে নিজের হাতে শর্ট নোটস বানানোর চেষ্টা করো। এবং যদি তোমাদের কারোর এই নোটসগুলোর দরকার হয়, এই যে আজকের ক্লাসের নোটসটা, এই নোটসটা যদি তোমরা কেউ চাও তাহলে কি করবে, তাহলে কমেন্ট বক্সে জানাও, হ্যাঁ স্যার আমার এই নোটসটা চাই। তাহলে আমি কি করব, তোমাদের জন্য কমেন্ট বক্সে একটি হোয়াটসঅ্যাপ লিঙ্ক আমি প্রোভাইড করে দেবো। সেই হোয়াটসঅ্যাপ লিঙ্কে তোমরা ক্লিক করে সরাসরি আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়ে যেতে পারবে। সেখানে আমি এই নোটসগুলো তোমাদের একদম ফ্রি অফ কস্ট প্রোভাইড করে দেবো। তোমাদের এই নোটসগুলো কি করবে, কুইক রিভিশনে সাহায্য করবে। পরীক্ষার আগে তোমরা একবার চোখ বুলিয়ে নিয়ে যেতে পারবে, এই কোশ্চেনগুলো একদম ফটাফট রিভিশন হয়ে যাবে। বোঝা গেল? তো আজকের ক্লাস এই পর্যন্তই। পরবর্তী ক্লাসে আমরা খুব তাড়াতাড়ি আসছি চাইল্ড সাইকোলজির ক্লাস নিয়ে। এবং আরও একটা কথা, আমাদের এই চ্যানেলে কিন্তু চাইল্ড সাইকোলজি ক্লাসের পাশাপাশি তোমরা আপার প্রাইমারি টেটের সমগ্র ক্লাসগুলো পেয়ে যাবে। অলরেডি আমরা জিওগ্রাফির তোমাদের জিওগ্রাফির ক্লাস 6-এর প্রথম চ্যাপ্টার কিন্তু আমরা শুরু করে দিয়েছি।
শুরু করে দিয়েছি, আমরা অলরেডি প্রোভাইড করে দিয়েছি একটা ক্লাস, পরবর্তী ক্লাসও ধীরে ধীরে পেয়ে যাবে। তো অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো যাতে পরবর্তী ক্লাসের আপডেট সবার আগে তোমার কাছে পৌঁছে যায়। এবং আমাদের চ্যানেলে কিন্তু অথেন্টিক ক্লাস প্রোভাইড করা হয়, একদম অ্যাকুরেট 100% শিওর হওয়ার পরেই আমরা সেই ম্যাটেরিয়ালসগুলো নিয়ে আমরা নোট প্রোভাইড করি, আমরা সেগুলো নিজের হাতে টাইপিং করে নোটস বানাই। তাই এই নোটগুলো কিন্তু ভুল হওয়ার সম্ভাবনা খুবই কম। আমরা এগুলো বারবার কি করি, অ্যানালাইসিস করি যে কোথাও কোনো ভুল যেন না থেকে যায়, কারণ একটা ভুল যদি নোটস তোমাদের দিয়ে থাকি তাহলে কি হবে, সেই একটা কোশ্চেনই যদি এসে যায় তাহলে তোমাদের 1 নাম্বার কিন্তু কমে যাবে। তাই আমরা কি করি, বারবার রিভিশন দিই আমাদের নোটসগুলো, যে কোথাও যেন কোনো ভুল না থেকে যায়। বোঝা গেল? তাই তোমরা আমাদের নোটসগুলো পড়তে পারো, এগুলো কিন্তু খুবই বারবার রিভিশন দেওয়া নোটস, তাই এগুলোতে ভুল থাকার সম্ভাবনা খুবই কম। বোঝা গেল? ধন্যবাদ ক্লাসটি অ্যাটেন্ড করার জন্য।